কেমিক্যাল সেক্টর দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে এবং একটার পর একটা স্টক ক্রমাগত নেমে চলেছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ স্টকগুলোকে নিয়ে কথা বলা হয়, যেরকম দীপক নাইট্রাইট, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, লক্ষ্মী অর্গানিক, ফাইন অর্গানিক, এসআরএফ, অতুল ইন্ডাস্ট্রিজ, পিআই ইন্ডাস্ট্রিজ, কম বেশি সমস্ত স্টক কোনোটা 20%, কোনোটা 30%, কিছু কিছু স্টক তো সাংঘাতিক অবস্থা, যেগুলো স্মল ক্যাপ রয়েছে, যেরকম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড দেখি প্রায় 36% ডাউন হয়ে গেছে, যেখানে ছিল 438 সেখান থেকে নেমে এসছে 235-এ। আরো সাংঘাতিক অবস্থা তো দেখতে পাচ্ছি আমরা লক্ষ্মী অর্গানিকে, সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 64% ডাউন, 549-এ দেখেছিলাম লক্ষ্মী অর্গানিককে, সেটা নেমে এসছে 195-এ। দীপক নাইট্রাইট 20% বেশি ডাউন হয়ে গেছে, 2900-তে ছিল স্টকটা ট্রেড করছিল, 2000-এ নেমে এসছে। একটু আগে ফিনোটেক্স কেমিক্যাল বললাম, সেও তো টপের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, প্রায় এখানে এক বছরে 36% মতো মোটামুটি ডাউন হয়ে গেছে। এই যে কনস্ট্যান্টলি পড়ে চলেছে, এতে একটা বিরাট প্যানিক সৃষ্টি হয়েছে এবং অনেকে এই প্রশ্নটা খুব ঘুরছে, সেটা হচ্ছে যে এটা কি কেমিক্যাল সেক্টর কি শেষ হতে চলেছে? মানে কেমিক্যাল সেক্টর তো আমরা দেখেছিলাম কোভিড এর সময় সাংঘাতিক বেড়েছিল এবং পরবর্তীকালে গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া, তারপর ডিমান্ড প্রচুর বাড়া, সারা গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইডে ডিমান্ড বাড়া, এদিক থেকে চায়না আস্তে আস্তে পিছু হটে যাওয়া, ইন্ডিয়ার পুরো জায়গাটা গ্রহণ করা, হিউজ পরিমাণে রিটার্ন পাওয়া, হাজার পার্সেন্ট রিটার্ন একটা স্টক দিয়ে দিয়েছিল আমাদেরকে। এইরকম একটা জায়গাতে কেমিক্যাল সেক্টর একটা বিরাট জায়গা তৈরি করেছিল। এই যে ব্যাপারগুলো ছিল, আলটিমেটলি প্রশ্নটা একটাই থেকে যায়, সেটা হচ্ছে যে দেখিয়েছিল অতীতে, সেই রিটার্ন কি আর দেখাতে পারে কেমিক্যাল সেক্টর? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেমিক্যাল সেক্টরকে নিয়ে যে বক্তব্য আসছে আগামী দিনে কেমিক্যাল সেক্টর ডাউন হতে চলছে এবং একটা সময় কেমিক্যাল সেক্টর চলবে না, এটা কি সত্যি ঘটনা? মানে এরকম অনেকে বলছে যে কেমিক্যাল সেক্টর শেষ হয়ে যাবে। তৃতীয়ত, একটা স্টককে নিয়ে অনেকে বক্তব্য রাখছে, আমাকে জানতে চাইছিল আমার কাছে অনেকে, তো সেই জন্য তাদের রেসপেক্টে, তাদের কথা মেনে সেই স্টকটাকে কিন্তু আমি আজকে ডিটেলসে পর্যালোচনা করেছি। তার এখন ফান্ডামেন্টাল কেমন রয়েছে, রেজাল্ট কেমন করেছে, ফিউচার কেমন করতে চলেছে, ম্যানেজমেন্ট কি বলছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করেছে, এবং এই সূত্রে আগামী দিনে সেই স্টকটা কি করা যেতে পারে স্টকটা সম্পর্কে, এবং বেশ কিছু নেগেটিভ কথাও রয়েছে এর মধ্যে, সেগুলো সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করেছি। কিছু বলার আমি সৌম্য, সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো, পুরোনো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে। গতকাল একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছিলাম, জানি না তোমরা সকলে দেখেছো কিনা। ভিডিওটা আমি সকলকে বলবো অন্তত একবার দেখার জন্য। এটা শুধুমাত্র শতাব্দী প্রাচীন 150 বছরের পুরনো 13টা রুল বলে নয়, এই 13টা রুল যারা এই সেক্টরে থাকতে চাইছো, ভবিষ্যতে আরো কিছু করতে চাইছো, ইনভেস্টমেন্টে এই মুহূর্তে হতাশা চলে এসছে, তাদের জন্য আদর্শ একটা ভিডিও কিন্তু এটা। নিজে দেখো, প্রথম অংশটার মধ্যে বক্তব্য রেখেছিলাম, বেশ সুন্দর করে বোঝানো রয়েছে ইতিহাসটা, কারণ ইতিহাসটা না বুঝলে তারপরে ব্যাপারটা বুঝবে না। সেই ইতিহাসে 150 বছর আগে গোপন যে তথ্যগুলো ছিল, সেগুলোকে আস্তে আস্তে উদ্ঘাটিত করে পরবর্তীকালে, তো সেটা নিয়ে বক্তব্য রেখেছি। তার পরবর্তীকালে 13টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সকলের জানা উচিত, সেটা নিয়ে বলেছি, পারলে একবার দেখে নিও। যে প্রশ্ন সকলের কাছে আসছে সেটা হচ্ছে, কেমিক্যাল সেক্টর তো ডাউন হয়ে গেছে প্রচুর ভাবে, তাহলে কি এখন কেনার জন্য সুবর্ণ সুযোগ? এরকম প্রশ্ন কেউ কেউ করছে। কেউ কেউ বলছে যেটুকু প্রফিট হচ্ছে সেটা নিয়ে বেরিয়ে যায় ভালো, কারণ কেমিক্যাল সেক্টর ভবিষ্যৎ খুব খারাপ। কারণ কি? কারণ হচ্ছে অবশ্য তারা বেশ কিছু পয়েন্ট খাড়া করেছে। যেমন সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে ইউএস এর রেসিপ্রোকাল ট্যাক্সটা চার্জ করার পরেই কিন্তু এত বড় অঘটনটা করা শুরু হয়েছে এবং এই কেমিক্যাল সেক্টর ডাউন হয়েছে। অনেকে আবার এটা কন্ট্রাডিক্ট করছে, বলছে ইউএস এর রেসিপ্রোকাল ট্যাক্স চার্জ করার আগে থেকে কিন্তু কেমিক্যাল সেক্টর পড়তে শুরু করেছে, সুতরাং শুধু রেসিপ্রোকাল ট্যাক্স নয়, আরো কিছু প্রবলেম ছিল, সেগুলোকেও মাথা ঘামাতে হবে। প্রবলেমগুলো কতটা কি, যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারছি যে এক্সাক্ট কি প্রবলেম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি না কতটা গভীরে রয়েছে প্রবলেমটা। তাহলে প্রথমের দিকে আসবো কি, ফার্স্ট টাইম বলবো কেমিক্যাল সেক্টরের ফিউচারটা কি রয়েছে, কারণ আগে ভবিষ্যৎ জানা দরকার তোমাদের, তারপরে জানা দরকার কি ধাক্কা রয়েছে, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথম যে কথাটা বলি, কেমিক্যাল সেক্টর কিন্তু সর্বত্র কাজে লাগছে। মানে এক সেক্টর এমনই জায়গা যেখানে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে জীবনদায়ী ক্যান্সারের সমস্ত ওষুধগুলো তৈরি করা, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এই কেমিক্যালকে লাগছে। কেমিক্যালটা এত সাংঘাতিক। কেমিক্যাল সেক্টরকে বলা যেতে পারে মডার্ন ইন্ডাস্ট্রিজ একটা ব্যাকবোন, মেরুদণ্ড, এবং সব ক্ষেত্রে কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করে চলেছে। যেমন আমরা বলি এগ্রিকালচার, চাষবাস রিলেটেড ব্যাপার, সেখান থেকে ফার্মা,
অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস তৈরি করা, সেখান থেকে কনস্ট্রাকশন রিয়েল ইন্ডাস্ট্রিজ গুলো, সেখান থেকে চলে আসছে কনজিউমার গুডস, মানে সর্বত্র কিন্তু এর একটা জায়গা তৈরি হয়েছে। ইন্ডিয়া অলরেডি কনজামশনে, যেটাকে আমি বলবো এক্সপোর্ট করাতে 14 নম্বর পজিশন আছে 14th ওয়ার্ল্ডে, এবং ইম্পোর্ট করার ব্যাপারে কিন্তু 8th পজিশনে আছে। এর বেসিক্যালি ইন্ডিয়া, আমরা যেটা নেই, বেসিক কেমিক্যাল বলে একটা ব্যাপার রয়েছে, স্পেশালিটি কেমিক্যাল বলে একটা রয়েছে, আর একটা ব্যাপার হচ্ছে পেস্টিসাইড বা অ্যাগ্রো কেমিক্যাল একটা ব্যাপার রয়েছে। বেসিক কেমিক্যালের মধ্যে যেরকম অতুল রয়েছে, স্পেশাল কেমিক্যালের মধ্যে পিডলাইট, এসআরএফ, গুজরাট ফ্লোরো কেমিক্যাল রয়েছে, পেস্টিসাইডের মধ্যে আমরা দেখেছি ইউপিএল আছে, পিআই ইন্ডাস্ট্রিজ আছে, এইগুলো রয়েছে। তো অ্যাকর্ডিং আইবিএএফ, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তাদের মতে ইন্ডিয়ার কেমিক্যাল সেক্টর প্রেজেন্ট সিচুয়েশন যেটা রয়েছে, $220 বিলিয়ন পুরো বিজনেস চলছে, যেটা $300 বিলিয়ন 2030 সালে পৌঁছতে চলছে, এবং 1 ট্রিলিয়নে পৌঁছতে চলেছে, সেটা হচ্ছে 2040 সাল। তাহলে বোঝা গেল কতখানি জায়গা রয়েছে। তার মধ্যে গ্লোবাল প্রেজেন্স রয়েছে, সারা বিশ্বে রয়েছে। সেকেন্ড ওয়ান, চায়না +1 পলিসির জন্য আরো বেশিভাবে সুবিধা হচ্ছে। তৃতীয়ত, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 100% করে দেওয়া হচ্ছে। 4 নাম্বার, গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ গ্রহণ করেছে 100 স্মার্ট সিটি। ফলে সবকিছু দেখতে গেলে একটা দারুণ বুমের জায়গা। অথচ এগুলো তো গেল সমস্ত থিওরিটিক্যাল। প্রেজেন্ট সিচুয়েশন কেন? এবারে আসবো সেকেন্ড ফেজে। ওয়াই? কারণ হচ্ছে, প্রথম হচ্ছে র মেটেরিয়ালের একটা দামের পরিবর্তন ঘটে গেছে। র মেটেরিয়ালের দাম প্রচুর বেড়ে গেছে, যে পরিমাণ প্রোডাকশনে তার তুলনায় খারাপ অবস্থা, একটা অসুবিধা, প্রাইস ভোলাটিলিটি হয়ে গেছে, এই একটা ব্যাপার থাকে। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস। কেমিক্যাল সেক্টরে জানবে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে বিভিন্ন সময়তে এদের কিন্তু পলিউশন তৈরি করে। এই পলিউশন যেখানে যেখানে হচ্ছে, গভর্নমেন্টের রুলস কিন্তু সেই অনুযায়ী পাল্টাচ্ছে, ফলে সেরকম পাল্টালে সেখানে একটা এফেক্ট পড়ে। তৃতীয়ত একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ওভার সাপ্লাই। আমরা দেখেছিলাম কোভিড বা তার সময় প্রতিটা কোম্পানি তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর বাড়িয়েছিল, প্রোডাকশন প্রচুর করেছিল, সেই তুলনায় ডিমান্ডটা যখন কমে যাচ্ছে, এই যে এত রাশি রাশি কেমিক্যাল পড়ে আছে, সেগুলো বিক্রি হচ্ছে না, সেগুলো ফিনিশ গুডস যে এতে পড়ে রয়েছে, যাকে ওয়্যার হাউসে পড়ে রয়েছে, বিক্রি না হওয়ার কারণে টোটাল প্রফিটেবিলিটি একদম কমে গেছে। যে প্রফিটটা আগে দেখাচ্ছিল 100%, 200%, সেটা এখন 10%-এ চলে আসছে। কারণ সে সময় যা হওয়ার হয়ে গেছে, এখন আর প্রফিট নেই। যে জিনিসটা বানাতে গিয়ে, একটা পেন আগে বানাতে গিয়ে আমার প্রচুর ডিমান্ড ছিল এই পেনটার, এই জন্য এই পেনটা আমার যখন 50 টাকা করে বিক্রি করতাম এবং 30 টাকা র মেটেরিয়াল কিনতাম, 20-30% প্রফিট বিক্রি করতাম। আজ এই পেনটা এত রয়ে গেছে, বা এই পেনের কোনো ডিমান্ড না থাকার কারণে পেনগুলো একসঙ্গে কয়েক লক্ষ পেন পড়ে রয়েছে অফিসে বা ওয়্যার হাউসে। এবার সেগুলো বিক্রি যখন হচ্ছে না, হয় আমাকে এটা অর্ধেক দামে ছাড়তে হবে, আর না হলে আমাকে অপেক্ষা করতে হবে বছর পর বছর কবে এটার ডিমান্ড আসে। দুটোর ক্ষেত্রে যদি অপেক্ষা করি বছর পর বছর, তাহলে প্রফিটেবিলিটি জিরো। তাহলে এগুলোকে আমাকে সেল করতেই হবে। এবারে যা দামে আমি ম্যানুফ্যাকচারিং দাম, সেইটুকু দামও আমি দিতে পারছি না, কারণ এখন যদি কিনে বানাতে চাই, এটার দাম প্রচুর হয়ে যায়, আর যেটা পড়ে আছে সেটা যদি বিক্রি করতে চাই, সে অবস্থাও খারাপ। এখন যদি নতুন করে র মেটেরিয়াল কিনে যেটা বানাবো, তার ম্যানুফ্যাকচার করার পর যেটা বিক্রি করতে যাবো, তার ডিমান্ড যেরকম, ডিমান্ডই নেই। ফলে পুরোনোগুলোকে আমাকে প্রায় বিনামূল্যে দান করতে হচ্ছে বলতে গেলে। তো এইটা যখন বিনামূল্যে দিচ্ছি, তো ন্যাচারালি আমার প্রফিটটা আসবে কি? নেগেটিভ প্রফিটেবিলিটি চলে আসছে। এইটা একটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট। গ্লোবাল যে সাপ্লাই চেইন ডিসরাপশন, আমরা ইউএস রাশিয়ার যেখানে বিরাট বড় ইউক্রেনের থেকে বড় ডিমান্ড ছিল জায়গাটাতে কেমিক্যাল সেক্টর, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেকেন্ড ওয়ান, যেটা গ্লোবাল ডিসরাপশনের মধ্যে আমরা দেখতে পেয়েছি, সৌদি আরব, ওদিক থেকে ইরান ইসরায়েল যুদ্ধ, এই ধরনের প্রবলেমগুলো পরবর্তীকালে এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা, একটা গ্লোবাল একটা টার্মোইল সৃষ্টি হয়েছে। ফলে ডিমান্ডটা কিন্তু অনেকটা কমে গেছে। প্লাস একটা যে রিসেন্ট যে সিচুয়েশন দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে কি, সেটা হচ্ছে রিসেশনের একটা ভয় কিন্তু আসছে, এবং গ্লোবাল রিসেশনের যে ফিয়ার, সেটা কিন্তু বাড়ছে। বিশেষ করে আমেরিকাতে এমন সিচুয়েশন হয়েছে, ট্যারিফ চার্জ করার ফলে প্রচুর কোম্পানিগুলো প্রোডাক্টগুলো আমেরিকা আসতে পারছে না, সেগুলো আটকে যাচ্ছে। সেইগুলো আটকে থাকার কারণে সেল হচ্ছে না, ফলে আলটিমেট ওদের দেশে সেগুলো ম্যানুফ্যাকচার করতে হচ্ছে, সেগুলোর দাম বেড়ে যাচ্ছে অনেক। আলটিমেটলি সাধারণ মানুষদের উপকারের থেকে প্রবলেম বেশি হয়ে যাচ্ছে। সাধারণ কোম্পানি যেগুলো রয়েছে, যারা এত বছর ধরে ডিমান্ড, এত বছর ধরে অর্ডার দিত, তারা তাদের টাকাটাকে আটকে রাখছে, কারণ আগামী দিনে গ্লোবাল রিসেশন আসছে, ইনফ্লেশন বাড়ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সারা বিশ্ব মন্দার কবলে পড়তে চলেছে। এই জন্য সকলে কিন্তু তাদের
নিজস্ব জায়গাটাকে আলাদা করে রাখতে চাইছে। লাস্ট ওয়ান যে পয়েন্টটা সেটা মনে হচ্ছে মার্কেট সিক্লিটি। এই যে মার্কেট সিক্লিসিটি বলা হয়, অর্থাৎ একটা সময় পথে কেমিক্যাল সেক্টর একসময় প্রচুর চলেছে, এখন যখন রিয়েল সেক্টরে দেখতে পাচ্ছি আমরা, যেখানে ঘর বাড়ি তৈরি, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার সেগুলো যত ডাউন হয়ে গেছে, ন্যাচারালি কেমিক্যাল সেক্টরে কিন্তু জায়গাটা পড়ে যাচ্ছে, ফলে সেও একটা কারণ রয়ে গেছে। ফলে এইগুলো হচ্ছে মেইন জায়গা, অথচ এর কিন্তু বিরাট ব্যাপ্তি রয়েছে। যেরকম অটোমোবাইল সেক্টর বা ইলেকট্রনিক ভেহিকল সেক্টরে ভীষণভাবে কেমিক্যাল সেক্টরে দরকার পড়ছে, ব্যাটারি ম্যানুফ্যাকচার করা, এছাড়া ফার্মা সেক্টরের ওষুধ তৈরি করা বিভিন্ন, সেখানে ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কেমিক্যাল প্রচুর কাজে লাগছে। যেমন জাস্ট ফর এক্সাম্পল পেইন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টর, সিমেন্ট সেক্টর, সব কিছুতে কেমিক্যাল লাগছে। এছাড়া টেক্সটাইলের কথা তো বলেইছি, কনজিউমার যে ফুডস, জাস্ট ফর বেকারি ফুডস কিংবা আইসক্রিম কিংবা এই ধরনের ইনগ্রেডিয়েন্টস যেগুলো কেক, পেস্ট্রি, এই সমস্ত কিছু কিন্তু এই কেমিক্যালের প্রচুর প্রয়োজন পড়ছে। তো এই জন্য কিন্তু এটা দরকার পড়ছে। এবারে আসবো যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে একটা স্টককে নিয়ে সবাই মাথা ঘামাচ্ছিল, সেটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। আর ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড যে স্টকটা 5 বছরে 900% বেশি রিটার্ন দিয়েছে, অথচ আমরা দেখতে পেয়েছি প্রচুর ভাবে পতন ঘটেছে এবং 36-36% পতন ঘটে গেছে, অর্ধেকের মতো দামে চলে এসছে এখন স্টকটাকে নিয়ে ডিটেলস এবার একটু আলোচনা করবো। যেরকম স্টকটা কি কাজ করে, বেসিক্যালি এর কাজ হচ্ছে স্পেশালিটি কেমিক্যালের উপর কাজ করে, এছাড়া অক্সিলিয়ারি এবং তার সঙ্গে সঙ্গে কি কাজ করে, পারফরম্যান্স কেমিক্যাল হিসেবে কাজ করে। বিশাল ব্যাপ্তি রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে স্টকটার। আমরা যদি পজিটিভিটি গুলো দেখি, সেখানে কয়েকটা জিনিসকে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। যেরকম আমি একটা পয়েন্টকে নিয়ে এসেছি, যেরকম কিউ, একটা পয়েন্টকে নিয়ে এসেছি জি, একটা পয়েন্টকে নিয়ে এসেছি টি। এই যে পয়েন্টগুলোকে, এগুলোকে নিয়ে একটু আলোচনা করবো। যেরকম কিউতে বলতে চাইছি, মানে এই মুহূর্তে কোয়ান্টিটেটিভ যে ফান্ডামেন্টালটা আছে, মানে সাংখ্যিক ফান্ডামেন্টাল বাংলা যেটা বলতে গেলে, সেটা কি দাঁড়াচ্ছে। মানে আমি যদি দেখি পজিটিভনেস গুলো খুব পজিটিভ দেখাচ্ছে। যেরকম পজিটিভিটি বলতে যেরকম নেট প্রফিট মার্জিন বিগত 3 বছর ধরে ঠিকঠাক রয়েছে, খুব একটা খারাপ জায়গা নেই। সেকেন্ড ওয়ান, ঋণের পরিমাণ কমিয়ে কমিয়ে এখন অলমোস্ট নীল হয়ে গেছে। 3 নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বা সিএফও, সেটা বিগত 3 বছরে মোটামুটি সাস্টেইন করে রয়েছে, খুব বেশি ডাউন হয়নি, বরঞ্চ একটু গ্রো, ইয়ার অন ইয়ার বেসে গ্রোয়িং হচ্ছে, বাড়ছে। আমরা যদি দেখে নিই, এছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল যেটা রয়েছে, যথেষ্ট সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল দাঁড়িয়ে রয়েছে, ফলে ভবিষ্যতে কোনো রকম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনো রকম ডিভিডেন্ড, এগুলো সব ক্ষেত্রে কিন্তু সুবিধা করছে। এছাড়া প্রমোটার, ইনস্টিটিউশনাল দুজনকে যদি যোগ করি, একটা খুব ভালো পরিমাণে কিন্তু প্রমোটার এবং ইনস্টিটিউশনাল হোল্ড করে রেখেছে, প্লাস রিসেন্টলি প্রমোটার কিন্তু সামান্য হলেও কিনেছে, এগুলো কিন্তু সব পজিটিভ। নেক্সট পয়েন্ট আমরা কি যাবো, সেটা হচ্ছে জি। জি ফর হচ্ছে গ্রোথ। এই মুহূর্তে গ্রোথের দুটো পজিটিভ নেগেটিভ কথা বলবো। কেন দুটো পজিটিভ নেগেটিভ কথা বলবো, তার প্রথম কারণ হচ্ছে এই মুহূর্তে গ্রোথ লেভেলে যদি সেলস গ্রোথ দেখি, ইয়ার অন ইয়ার বেসিসে বিগত 3 বছরের সেলস গ্রোথ ভালো, 10% বেশ। সেলস গ্রোথ যদি দেখি প্রতি বছরে ইয়ার অন ইয়ার পজিটিভ। এবিটাডি, আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন অ্যামortization, এই ব্যাপারটা যদি দেখি এবং ট্যাক্স, এটা যদি দেখি, দেখবো আমরা পজিটিভ রয়েছে। এগুলো কিন্তু এবিটাডি মানে, আমি খুব এগুলো জানতে গেলে আমার পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, সেখানে ডিটেলস বলেছি। এখানে শুধু টোটাল মানেটা এবিটাডি কথা অর্থ কি, একটা গাড়ি, গতিসম্পন্ন গাড়ি এগিয়ে চলছে রাস্তা দিয়ে, গাড়ির মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, গাড়ির আগামী তেল পরিমাণ ঠিক আছে কিনা, সেখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক আছে কিনা, এইসব এন্টারটেনমেন্ট পয়েন্ট গুলো ঠিকঠাক আছে কিনা, গাড়ির সিট বেল্ট ঠিকঠাক আছে কিনা, সিচুয়েশন যদি অ্যাক্সিডেন্ট প্রোন এলাকাতে ব্যবস্থা আছে কিনা, সবগুলো চেকিং করতে করতে যেতে হয়। গাড়িও চলছে, সঙ্গে আমাদের চেক করতে হয়। তো এই স্টকের বেলা তো সেম ভাবে আমরা চেক করতে যাই। এবিটা দিয়ে ধরে নাও গাড়ির যে গতিটা আছে, একটা গতিতে তো গাড়িটা এগিয়ে চলেছে, কতটা স্পিডে গাড়িটা চলছে এবং স্মুথ গতিতে রয়েছে, যদি হঠাৎ করে গাড়িটা থেমে যাওয়ার মতো অবস্থা কিনা গাড়ি, এই ব্যাপারটাই কিন্তু এবিটা দিয়ে দেখা যায়। মানে একদম কোর লেভেলে ব্যাপার বলা যেতে পারে, পজিটিভ। আচ্ছা, গ্রোথ এবিটাডি কত, গ্রোথ এবিটাডি যদি দেখি, সেটাও কিন্তু পজিটিভ রয়েছে। আমি যদি আরেকটু এগিয়ে আসি এবং সেখানে দেখি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি কি জিনিস সেটাও পেন্টার দেখতে পাই, সেখানে ডিটেলস বলেছি। খুব সংক্ষেপে যদি এখন বলতে চাই, 1-2 লাইনে, একটা কোম্পানি ম্যানেজমেন্ট কত এফিসিয়েন্টলি তোমার টাকাটাকে কাজে লাগাচ্ছে, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি দিয়ে বোঝা যায়। রিটার্ন অন ইকুইটি কিন্তু ইন্ডাস্ট্রিজ যে স্ট্যান্ডার্ড তার থেকে ভালো রয়েছে। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট কি, ও সেখানে বলেছে, এখানেই বলছি না, মোটমাট এখন এটা কিন্তু পজিটিভ রয়েছে। এইগুলো হচ্ছে পজিটিভ।
নেগেটিভ পয়েন্টটাও বলা দরকার। নেগেটিভ পয়েন্ট আমি তাও তো সবই ভালো ছিল, কোনো অসুবিধাই হতো না। অসুবিধার জায়গা রয়েছে, অসুবিধার জায়গা রয়েছে মানে আমাদের গত কোয়ার্টারের রেজাল্ট ভালো হয়নি। শুধু গত কোয়ার্টার বলে না, ইয়ার অন ইয়ার বেসিসে যদি রেজাল্ট দেখি সেটাও ভালো হয়নি। আমি রেজাল্টটা যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মার্চ 2025-এর নেট সেলস যেটা 107 কোটি 107.25, সেটা গত বছরের থেকে কিন্তু প্রায় 8% মতো ডাউন হয়ে গেছে। এটা দেখতে হবে। নেট কোয়ার্টারে নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু অনেকটা মানে 40% ডাউন হচ্ছে। মানে আগামী দিন দেখতে পারবে যে স্টকটা আরো অনেকটা পড়ছে। মানে 40% যখন নেট প্রফিট ডাউন হয়, মানে তুমি ধরে নাও এখন যে স্টকটা যে ভ্যালুয়েশন ট্রেড করছে তার অর্ধেকের কাছাকাছি চলে যাওয়ার কথা, কারণ এক্সাক্ট যা ভ্যালুয়েশন তৈরি করে 40% হিউজ। 32 কোটি গত বছরে ছিল, এবারে 19 কোটিতে চলে এসছে। তো এটা একটা ব্যাপার, একদিনে সব পড়বে না, কিন্তু আস্তে আস্তে কারেকশন আরো বাড়বে। এছাড়া আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন যদি এবারের দেখি, সেটাও কিন্তু নেগেটিভ 34% ডাউন হয়ে গেছে। এইটা দেখে যদি সাময়িকভাবে দেখি, এই মুহূর্তে দেখে নি কোম্পানির অবস্থা ভালো না। কোম্পানি আগামী বেশ কতদিন, হয়তো বছর খানেক প্রচুর ভোগাবে। তার আগে কারণ বলে দিয়েছি, সেলসে মানে ওয়্যার হাউসে প্রচুর পরিমাণ র মেটেরিয়াল পড়ে রয়েছে, প্রচুর পরিমাণে সেমি ফিনিশড গুডস পড়ে রয়েছে, অনেক নষ্ট হয়ে গেছে। কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তিত ব্যাপারটা নিয়ে, এবং আলটিমেটলি প্রফিটেবিলিটি অর্ধেক হয়ে গেছে। এখন ওরা কি করছে যে কম দামে বিক্রি করে দিচ্ছে প্রোডাক্ট গুলোকে। তাহলে এইটা বোঝা গেল। ভি নিয়ে এবার বলুন, ভ্যালুয়েশন যদি দেখি, ভ্যালুয়েশন কিন্তু অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন রয়েছে। মানে আমি পি যদি দেখি, ইন্ডাস্ট্রিজ পি তুলনায় বেটার। কিন্তু আবার যদি পিবি দেখি, প্রাইস টু বুক ভ্যালু, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সব আমি পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, সেখানে সব বলেছি। এখন এখানে বলা যাবে না, কারণ এখন সে বলতে গেলে সারাদিন কেটে যাবে। তো প্রাইস টু বুক ভ্যালু কিন্তু হাই জায়গা রয়েছে। এছাড়া আরো কিছু মেজারমেন্ট থাকে ইভি বাই ইবিটা দিয়ে। এই ইভি বাই ইবিটা দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আমি একটু পজিটিভ রয়েছে, মানে হায়ার সাইডেড রয়েছে। এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট, এটাকে কিন্তু কারেকশন করতে হবে। তাহলে বোঝা গেল এই পয়েন্টগুলোকে। টেকনিক্যাল পয়েন্টটা যদি দেখি, টেকনিক্যালও কিন্তু দেখতে পাচ্ছি বিয়ারিশ মুভমেন্ট করছে, যেটা পজিটিভিটির জায়গায় নেগেটিভ সাইড চলে গেছে। মানে এইগুলো সবই কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো আমাদের শো করাচ্ছে। এখন টেকনিক্যাল বলছে আরো অনেকটা পড়বে, এরকম জায়গা রয়েছে। এইবার আসছি লাস্ট পয়েন্টের দিকে, একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা, শেষ দিকটা। এইখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে। 1 নাম্বার, কেমিক্যাল সেক্টর ভবিষ্যতে উন্নতি করবে, বুঝে গেলাম। এটা স্যার বুঝে গেলাম যে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এই মুহূর্তে আরো দিন খারাপ আসছে, এটুকু কনফার্ম হয়ে গেলাম। তৃতীয় ব্যাপার এটা বুঝে গেলাম যে কিছু পজিটিভনেস রয়েছে, সব নেগেটিভ না, তাহলে তো এক্সিট করে যেতাম। যেরকম এই মুহূর্তে আমাদের ঋণের পরিমাণ একদম কমিয়ে দিয়েছে কোম্পানিটা। আমরা দেখলাম যে 3 ইয়ার্স এর সেলস গ্রোথ, সেটাও ভালো জায়গা রয়েছে। আমরা দেখলাম কি নেট প্রফিট মার্জিন যেটা, সেটাও ভালো সুন্দর জায়গা রয়েছে। প্রোমোটার হোল্ডিং একটু পজিটিভ জায়গা দেখছি। প্রোমোটার ইনস্টিটিউশনাল মিলিয়ে একটা বড় পরিমাণে কিনে রেখেছে স্টেক, এগুলো সব হচ্ছে ভালো কথা। কিন্তু নেগেটিভেও তো অনেক জিনিস দেখলাম। ভ্যালুয়েশন পিবি যেটা, সেটা বেশি হাই দেখছি। বিগত 1 বছরে এবারের রেজাল্ট জঘন্যতম রেজাল্ট করেছে এবছরে। মানে এত পড়ার কথা যে পাগল হয়ে যাওয়ার, মানে সব নেগেটিভ হয়ে যাওয়ার কথা। তো তাহলে কি করব? মানে এক্সাক্ট কি ভাবছে ম্যানেজমেন্ট, এ সম্পর্কে কি ভাবনা চিন্তা করছে ম্যানেজমেন্ট? তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এবারে একটা শর্ট ব্যাপারটা আসছি, ডিটেলস ব্যাপারটা আসছি। এইগুলো বোঝার পরে শর্ট টার্মের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু লং টার্মের ক্ষেত্রে আমি এটা নিজস্বভাবে কিন্তু পজিটিভ রয়েছে। এখনো পজিটিভ থাকার কারণ হচ্ছে, যে কটা পয়েন্টকে আমি অ্যানালিসিস করেছি, কোম্পানি কিন্তু ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। প্রথম ঘটনা, কি কাজ করে কোম্পানিটা? কোম্পানি বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ একমাত্র কোম্পানি। এই যে সমস্ত টেক্সটাইল প্রোডাক্ট গুলো কালারিং করা, পিগমেন্ট আনা, হিউজ লেভেল রিসার্চ লেভেল, সমস্ত কিছু কিন্তু এই একটাই কোম্পানি করছে ইন্ডিয়ার মধ্যে। এরা এখান থেকে চেঞ্জ হয়ে কাজ তো চলছে, ওয়াটার ট্রিটমেন্টে কাজ চলে গেছে, ওয়াটার ট্রিটমেন্টের উপর কাজ করছে। ওয়াটার ট্রিটমেন্টের সঙ্গে অয়েল অ্যান্ড গ্যাস, সেখানেও কেমিক্যাল লাগে, সেখানে কাজ করছে। আর হাইজিন সেক্টর বলে একটা সেক্টর রয়েছে, সেই সেক্টরেও কিছু কাজ করছে। হাইজিন সেক্টরের মধ্যে অবশ্যই কনজিউমার গুডস সেখানে রয়েছে, যেমন বিস্কুট তৈরিতে কেমিক্যাল লাগে, কনফেকশনারি তৈরি করতে কেমিক্যাল লাগে, কিছু পরিমাণে যেগুলোকে বলা হয় পেস্ট্রি, এগুলোর ক্ষেত্রে কিছু লাগে। তো এই জিনিসগুলোর দিকে এগোচ্ছে আস্তে আস্তে, ফলে এটা তাদের একটা পজিটিভ জায়গা তৈরি করবে। এদের একটা সাস্টেনেবিলিটিতে ফোকাস করে রেখেছে ম্যানেজমেন্ট। বলছে আমরা এক্সপেক্ট করছি 2-3টে কোয়ার্টার আমাদের নেগেটিভ খারাপ যাবে, সামনের কোয়ার্টারও খারাপ যাবে, কিন্তু আমরা একটা পজিটিভ জায়গা আসার চেষ্টা করছি।
ডেপ্ট ফ্রি থাকার কারণে অনেকটা জায়গা নিয়ে কাজ করতে পারছে। বিগত 5 বছরে যদি রেজাল্ট আমি দেখবো 40% CAGR, একটা এখনো এত কারেকশনের পরেও এখনো দেখছি 40% CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। তো এটা কিন্তু হিউজ। নর্মালি আমরা ব্যাংক বা অন্যান্য অর্গানাইজেশনের 8-6-8% দেখি সেটা। এছাড়া কি হচ্ছে, মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পাবো ভবিষ্যতে। এখন মার্কেটে নেগেটিভ, কিন্তু ম্যানেজমেন্ট থেকে যেটা বলছে যে আমরা ইউনিক এবং স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ কিছু গ্রহণ করেছি যেগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যাবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ কোম্পানিটা বেশ কিছু জায়গাতে ইনভেস্ট করছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, এর মাধ্যমে ইমপ্রুভমেন্ট করে। আমি যদি এই পেনের কারখানা হয়ে থাকে, কারখানাতে দুরকম কাজ করা যেতে পারে। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, রোজ যেরকম মেটেরিয়াল আনছি, কিনছি, তৈরি করছি। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে এমন প্ল্যান্ট মেশিনারি কিনে আনলাম যেগুলো এরকম পেন তৈরি করবে। ওয়ান টাইম আমি কিনছি, কিন্তু একসঙ্গে লক্ষ লক্ষ পেন তৈরি করার ক্ষমতা রাখছে, এটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে, অম্বরনাথ ফেসিলিটি এক্সপ্যানশন বলে ব্যাপার রয়েছে মহারাষ্ট্রে। ওরা প্রায় যেটাকে বলছি আমি 27 কোটি টাকা মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। সেখানে অম্বরনাথ ফেসিলিটি ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওটাকে এক্সটেনশন হচ্ছে 20 কোটি অলরেডি ইনভেস্ট করে 7 কোটি টাকা এরপরে ইনভেস্ট করবে, মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা আরো বাড়াচ্ছে। সেকেন্ড বলবো গ্রিনফিল্ড এক্সপ্যানশন, সেখানে 100 কোটি টাকা মোটামুটি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়েছে এবং সেখানে ভবিষ্যতে ভালো করবে। এগুলো গেল ম্যানেজমেন্টের তরফ থেকে। তাহলে একটা জায়গা চলে এলো, সেই জায়গাটা কি? ক্যাপিটাল, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর এখনই ডুবে যাওয়ার মতো সিচুয়েশনে নেই। কেমিক্যাল সেক্টর যদি শর্ট টার্মে দেখো, সেক্ষেত্রে অনেক কিছু নেগেটিভিটি চোখে পড়বে। প্রতিটা কোম্পানি কম বেশি পড়ে গেছে, সব কোম্পানি তো পড়ার কথা না, সেক্টরটাই পড়ে গেছে। কিন্তু প্রশ্ন আসছে, সেক্টর পড়া মানে সেক্টরটা কি মুছে যাবে? একেবারে না। যেদিন কোভিড ছিল না সেদিনও কিন্তু ফিনোটেক্স কেমিক্যাল ছিল, সেদিনও আরতি ইন্ডাস্ট্রিজ ছিল, সেদিনও অতুল ছিল, সেদিনও SRF ছিল, সেদিনও PI ইন্ডাস্ট্রিজ ছিল, সেদিনও ফাইন অর্গানিক ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। তাহলে এদের এভাবে যাওয়াটা কোনো ব্যাপার নয়, হোল্ড করতে হবে এবং বছর পর বছর হোল্ড করার মানসিকতা নিয়ে এগোতে হবে। যদি এই মানসিকতার ব্যাপারে নিজেদের মেন্টালিটিটাকে স্ট্রে করতে চাও, মেন্টালিটিটাকে পাওয়ারফুল করতে চাও, তাহলে অবশ্যই ওই চ্যানেলে যে ভিডিওটা রয়েছে বা একাধিক ভিডিও রয়েছে দেখবে, সেই বিনিয়োগের ডায়েরির মধ্যে সেই সিরিজের যদি ঢুকে কয়েকটা ভিডিওকে দেখো, অটোমেটিক্যালি তোমাদের চেঞ্জেস গুলো আসাটা বাধ্য। এক্সপেকটেশন নিয়ে